রাজনীতিতে নতুন টানাপোড়েন, অন্তর্বর্তী নাকি তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন, এমন দাবি আরেকটি 111-এর ইঙ্গিত তথ্য উপদেষ্টার স্ট্যাটাস। এ কান্না দীর্ঘ 16 বছর পর স্বজনকে কাছে পাওয়ার, কারাগার থেকে মুক্ত 178 বিডিআর সদস্য, প্রিয়জনের মুক্তিতে উচ্ছ্বাস। পুরো ঘটনাটাই ঘটনা হয়েছে একটা অনুচিত ভাবে। 16 বছর পর আসবে, আমাদের আনন্দটাই অন্যরকম। এটা পুরোপুরি তো একটা মিথ্যা মামলা এবং ষড়যন্ত্র, ইতিমধ্যে এটা পরিষ্কার হয়ে গেছে সবার কাছে। রিজার্ভ চুরি নিয়ে সিআইডির তদন্ত অবৈধ, খতিয়ে দেখতে চায় দুদক, জিয়াউল আহসান ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা। তৈরি পোশাক খাতে ক্ষতির চেষ্টা, আশঙ্কা শ্রম উপদেষ্টার, বেক্সিমকোর শ্রমিকদের দাবি কোনো সরকারের পক্ষে মানা সম্ভব নয়। শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণের পাঠ্য বই খোলা বাজারে, 19,000 বইসহ আটক বিক্রয় ও মজুতদারি চক্রের 3 সদস্য। শাহজালালে আজকে দেয়া 20 প্রবাসীকে বিনা খরচে লেবানন পাঠালো বিমানবন্দর কর্তৃপক্ষ, ব্যবস্থাপনায় সন্তুষ্ট যাত্রীরা। এবং অবশেষে রংপুরের জয়রথ থামল রাজশাহী, টিকে থাকলো প্লে অফের দৌড়ে, সন্ধ্যায় খুলনার প্রতিপক্ষ সিলেট। দর্শক, সংবাদ সন্ধ্যা শুনছিলেন TNT বার সংবাদ শিরোনামগুলো, সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। এবার জানাবো বিস্তারিত। অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, কিছু কিছু ক্ষেত্রে সরকার নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হয়েছে, সেক্ষেত্রে নির্বাচনের সময় নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে আবারও, মন্তব্য করেন বিএনপি মহাসচিব। বলেন, নির্বাচনে দেরি হলে জনগণের চাহিদা পূরণ হবে না এবং ফ্যাসিবাদী শক্তি আবারও শক্তিশালী হবে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী হাসান মাহমুদ। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে 69-এর গণ অভ্যুত্থানের মহানায়ক শহীদ আসাদের 56তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে শহীদ আসাদ পরিষদ। সভায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, রাজনৈতিক এমন পরিস্থিতিতে দ্রুত নির্বাচন না দিলে অনেক অশুভ ও ফেসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে ওঠে। আমি বলি যে নির্বাচনটা দ্রুত হওয়া দরকার। কেন বলি এই কথাটা আমি অনেকবার বলার চেষ্টা করেছি, কারণ আমরা বিশ্বাস করি যে একটি নির্বাচন যেটা থেকে আমরা প্রায় 15 বছর বঞ্চিত, এই নির্বাচনের মাধ্যমে আমাদের জনগণ তারা তাদের প্রতিনিধিকে নির্বাচিত করবার একটা সুযোগ পাবেন। এই কথা আমি গতকালও বলেছি। আমাকে একজন সাংবাদিক ভাই এই প্রশ্ন করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে নির্বাচনের সময়। আমি কথা বলেছি, কারণ আছে। কারণ যে আমরা দেখি যে বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছেন না। আমি তাই অনুরোধ করব, আমি প্রত্যাশা করব যে আমরা আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার তারা সেই নিরপেক্ষতা পালন করবেন এবং দেশে যে সংকট আছে সেই সংকট থেকে দেশকে মুক্ত করবার জন্য তারা কাজ করবেন। এ সময় তিনি আরো বলেন, যারা মানুষের অধিকারের জন্য প্রাণ দেয় তাদের ত্যাগকে বৃথা যেতে দেয়া যাবে না। এটা একটা সামগ্রিক ব্যাপার। আমরা যারা রাজনীতি করি আমরা চেষ্টা করি, আমরা বদলানোর চেষ্টা করি, কিন্তু দেখা যায় সবগুলো সবসময় আমরা বেড়ে উঠি না। কারণ প্রতিক্রিয়াশীল যে চক্র আছে সেই চক্র এত বেশি তারা দৃঢ় হয়ে যান, এত বেশি করে তারা সেই বিপ্লবের বা আপনার সংগ্রামের সেই ধারাটাকে বদলে দিতে চায়। আজকে শহীদ আসাদ খুব প্রাসঙ্গিক এই জন্যে যে আমরা যে ফ্যাসিস্টদের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রাম করেছি, 15 বছর লড়াই করেছি এবং সব শেষে আমরা একটা বিজয় অর্জন করেছি। সেই বিজয়ের মধ্য দিয়ে আমরা সামনে যে দিনগুলোকে আশা করছি, প্রত্যাশা করছি, সেই দিনগুলো যেন আমাদের সেই স্বপ্নগুলোকে যারা প্রাণ দিয়েছে তাদের স্বপ্নগুলোকে যেন বাস্তবায়িত করতে পারে, এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। এদিকে প্রেস ক্লাবে অন্য এক অনুষ্ঠানে জাতীয় ঐক্য নষ্ট হয় এমন কথা বলা থেকে বিরত থাকার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক। শেখ হাসিনাকে বিদায় করতে পেরেছি, আমরা আশা করি আবারও আমার ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশে এমন একটি নির্বাচন দিব, এমন একটি নির্বাচনের ব্যবস্থা করবে ডক্টর ইউনূস। সেই নির্বাচনে বাংলাদেশের জনপ্রতিনিধি নির্বাচিত হবে, বাংলাদেশের সংস্কার হবে,
বাংলাদেশে আইন প্রণয়ন হবে। এ সময় দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে নাক না গলাতে ভারতের প্রতি আহ্বান জানান তিনি। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। এদিকে বিএনপি মহাসচিবের বক্তব্যে আরেকটি 111-এর খুদসান তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় উপদেষ্টা নাহিদ ইসলাম নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এমন মন্তব্য করেন। এদিকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া লেখেন, সরকারের থেকে রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্টতার বিরুদ্ধে তারাও, তেমনি রাজনৈতিক দলেরও সরকারের কাজে হস্তক্ষেপ অনুচিত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। যদি সরকার পূর্ণ নিরপেক্ষতা পালন করতে ব্যর্থ হয় তাহলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে বিবিসি বাংলায় দেয়া সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এ মন্তব্য করেন। যদি সরকার সম্পূর্ণ নিরপেক্ষতা পালন করে তাহলেই তারা নির্বাচনে কন্ডাক্ট করা পর্যন্ত থাকবেন, তা না হলে তো নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। মানে আপনার কি ধারণা যে এই সরকারের মধ্যে কোনো পরিবর্তন আসতে পারে? নিরপেক্ষতা প্রশ্ন আসতে পারে, কারণ এখানে আমরা জিনিসটা লক্ষ্য করছি যে আপনার ছাত্ররা তারা একটা রাজনৈতিক দল তৈরি করার কথা চিন্তা করছেন। সেখানে যদি আপনার ছাত্রদের প্রতিনিধি সরকারে থাকে তাহলে তো আপনার সেখানে নিরপেক্ষ থাকতে পারবে না। বৃহস্পতিবার ওই সাক্ষাৎকার প্রসঙ্গে আবারও কথা বলেন বিএনপি মহাসচিব। অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে নির্বাচনের সময়। আমি কথাগুলো বলতে কারণ আছে, কারণ আমরা দেখি যে বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছেন না। বিএনপি মহাসচিবের বক্তব্যের প্রেক্ষিতে ফেসবুকে পাল্টা মন্তব্য করলেন জুলাই আন্দোলনের ছাত্রনেতা এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। ওই পোস্টে তিনি বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিরপেক্ষ সরকারের দাবি আরেকটা ১/১১ সরকার গঠনের ইঙ্গিত বহন করে। বৃহস্পতিবার বিকেলে তিনি নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে এ মন্তব্য করেন। পোস্টে তিনি লেখেন, ১/১১ বন্দোবস্ত থেকেই আওয়ামী ফ্যাসিজমের উত্থান ঘটেছিল। বিএনপি মহাসচিবের বক্তব্যে সামনে আরেকটা ১/১১ সরকার, সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ও নতজানু পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা এবং গুম, খুন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার আলামত রয়েছে। নাহিদ ইসলাম আরও লেখেন, ছাত্র এবং অভ্যুত্থানের নেতৃত্বকে মাইনাস করার পরিকল্পনা ৫ আগস্ট থেকেই শুরু হয়েছিল। ৫ আগস্ট যখন ছাত্র জনতা রাজপথে লড়াই করছে, পুলিশের গুলি অব্যাহত রয়েছে, তখন আমাদের আপোষকামী অনেক জাতীয় নেতৃবৃন্দ ক্যান্টনমেন্টে জনগণকে বাদ দিয়ে নতুন সরকার করার পরিকল্পনায় ব্যস্ত ছিল। উপদেষ্টা নাহিদ ইসলামের পোস্টটি শেয়ার করেন হাসনাত আব্দুল্লাহ। অন্য এক পোস্টে তিনি বলেন, যারা আগে আন্দোলনের ডাক দিয়ে মাঠ থেকে সরে যেত তারাই এখন আতাতের রাজনীতি, ভারত নির্ভর কূটনীতির মাধ্যমে আওয়ামী পুনর্বাসন চাচ্ছে। দীর্ঘ ১.৫ যুগেরও বেশি সময় কার সাথে কে ব্যবসা করেছে আর গ্রেপ্তারের পর কে কার জন্য তদবির করেছে এই খবর আমাদের কাছে আছে। এদিকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এক ফেসবুক পোস্টে লিখেন, সরকারের থেকে রাজনৈতিক দলের সাথে কোনো প্রকার সংশ্লিষ্টতার বিরুদ্ধে আমরাও, একই সাথে রাজনৈতিক দলেরও সরকারের কাজে হস্তক্ষেপ করা অনুচিত। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। দীর্ঘ ১৬ বছর পর কারাগার থেকে বের হচ্ছেন বিস্ফোরক মামলায় জামিন পাওয়া বিটিআর সদস্যরা। আদালত জামিনপ্রাপ্ত ১৭৮ জন আসামি মুক্তি পেয়েছেন। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট জানাচ্ছেন মোহাম্মদ সাকিব। এই অপেক্ষা দীর্ঘ ১৬ বছরের। বিডিআর বিদ্রোহ হত্যা মামলা থেকে অবশেষে মুক্তি পেয়েছে স্বজনেরা। বৃহস্পতিবার জামিন পাওয়া ১৬৮ জনের মধ্যে কাশিমপুর ১ থেকে ২৬ জন, কাশিমপুর ২ থেকে ৮৯ জন, কাশিমপুর হাই সিকিউরিটি থেকে ১২ জনকে মুক্তি দেওয়া হয়। অশ্রুসিক্ত চোখে স্বজনকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা পরিবারের সদস্যরা প্রকাশ করলেন তাদের অনুভূতি। অনুভূতিটা কি, এত বছর পর আসবে, ১৬টা বছর অনুভূতি তো ওরকমই থাকবে। কি আর বলবো, বলার কিছু নাই। ১৬ বছর পর আসবে, আমাদের আনন্দটাই অন্যরকম। উনি দীর্ঘ ১৬ বছর আসলে ওনাকে অন্যায়ভাবেই ভিতরে রাখা হয়েছে। যেমন ওনার ছোট্ট মেয়েটা তখন মাত্র ৩ মাস বয়স ছিল, আজকে সে ১০ম শ্রেণীতে পড়ে। ওনার ছেলেটা তখন ক্লাস 1-এ পড়তো, আজকে সে এখন অনার্সে পড়ে। এই যে পুরো ফ্যামিলি ওনার থেকে বঞ্চিত ছিল এবং উনিও পরিবার থেকে বিচ্ছিন্নভাবে তাকে রাখা হয়েছে অন্যায়ভাবেই। এবং নির্দোষ অনেক বিডিআর সদস্য এখনো জেলে বন্দী আছে, যাদের সাজা শেষ হয়েছে। এটা পুরোপুরি অন্যায় করা হয়েছে এবং এর সঠিক সূক্ষ্ম তদন্ত হওয়া উচিত,
যেন অপরাধী প্রতিজন চিহ্নিত হয়। সাজা কতটুকু হবে আমি জানি না, কিন্তু আমরা যেন জাতি হিসাবে জানতে পারি যে ইনাদের কারণে আমাদের 57 জন সূর্য সন্তান সেদিন নিষ্ঠুরভাবে হত্যার শিকার হয়েছিল। ঘড়ির কাঁটায় দুপুর 1টা বাজতেই কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকেও বেরিয়ে আসতে থাকেন বিডিআর হত্যা মামলার অভিযুক্তরা। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে জামিন পেয়েছেন 41 জন। কারাগার থেকে মুক্তি পেয়ে বিডিআর সদস্যরা তাদের প্রতি অন্যায়ের অভিযোগ করেন। পাশাপাশি প্রকৃত দোষীদের শাস্তিও চান তারা। আল্লাহ তাআলার কাছে যারা এই অন্যায়ের সাথে আমাদের জুলুম করছে এদের আল্লাহ তাআলা যে বিচার করবে। আমার তো কিছু করার নেই, আমরা নিরীহ মানুষ। আমি এখন কি বলবো, দোয়া চাই, আল্লাহ তাআলা কল্যাণের সহিত মুক্তি করছে, এতে আমি খুশি। গত 20 জানুয়ারি বিডিআর বিদ্রোহের ঘটনায় করা বিস্ফোরক মামলায় জামিন পেয়েছেন হত্যা মামলায় খালাসপ্রাপ্ত ও যাদের বিরুদ্ধে কোনো আপিল হয়নি এমন 2 শতাধিক আসামি। কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের ভেতর ঢাকা বিশেষ ট্রাইব্যুনাল 1-এর বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়ার অস্থায়ী আদালত তাদের এই জামিন দেয়। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় সিআইডি তদন্ত এখতিয়ার বহির্ভূত উল্লেখ করে এটি দুদক তদন্ত করতে চায় বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক। এদিকে 40 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও 342 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান ও তার স্ত্রী নুসরাত জাহানের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। বিস্তারিত ফজলা আদিত্যের প্রতিবেদনে থাকছে। 9 বছর আগে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে 1 কোটি 10 লাখ মার্কিন ডলার সরিয়ে নিয়েছে হ্যাকাররা। এই ঘটনায় রাজধানীর মতিঝিল থানায় মামলা করার 9 বছর পরও তা শেষ করতে পারেনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। বৃহস্পতিবার বিকেলে দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক বলেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনাটি দুদকের তফসিলভুক্ত অপরাধ, তাই এখতিয়ার বহির্ভূত সিআইডিকে সরিয়ে দুদক পুনরায় তদন্ত করতে চায়। ক্ষমতার অপব্যবহার এবং সরকারি অর্থ তছরুপের সাথে কোনো কর্মকর্তা জড়িত থাকেন তাহলে এই অপরাধ কেবলমাত্র দুর্নীতি দমন কমিশন আইন 2004 অনুযায়ী দুর্নীতি দমন কমিশন কর্তৃক তদন্তযোগ্য। এটা অন্য কোনো সংস্থা যদি করে থাকেন সেটা এখতিয়ার বহির্ভূতভাবে তারা যে কার্যক্রম পরিচালনা করেছেন। এদিকে এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান ও তার স্ত্রী নুসরাত জাহানের বিরুদ্ধে 40 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও 342 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে মামলা করেছে সংস্থাটি। জনাব জিয়াউল আহসান তার স্ত্রী নুসরাত জাহানের সহযোগিতায় এবং জোর সাজসে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে এই অস্বাভাবিক লেনদেন করায় তাকেও এই মামলায় অন্তর্ভুক্ত করে দুজনের বিরুদ্ধে আজ একটি মামলার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ক্ষমতার অপব্যবহার করে সাবেক পার্বত্য বিষয়ক মন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরা সরকারি 4 একর খাস জমি দখলের সত্যতা পাওয়ায় মামলা করেছে দুদক। যারা এই সাথে আছেন তাদের বিরুদ্ধেও কার্যক্রম চলমান আছে। একই সাথে আদালতের নির্দেশে ব্যাংক খাতের আরেক মাফিয়া এসকে সুরের ব্যাংক লকার খুলতে অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশনকে। দুর্নীতি দমন কমিশন কর্তৃক তদন্তযোগ্য বিদায়ী আমরা এই পত্র লিখেছি। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। বেক্সিমকো শ্রমিকদের 3 দফা দাবি কোনো সরকারের পক্ষেই মেনে নেওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন শ্রম উপদেষ্টা। বলেন, অস্তিত্বহীন 16 কোম্পানির মাধ্যমে 12,000 কোটি টাকার ঋণ নিয়েছে প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানগুলোর শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদে এসব কথা বলেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন সাদ আহমেদ। বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের মোট 32টি ফ্যাক্টরির মধ্যে 16টিরই কোনো অস্তিত্ব নেই। এই 16 কোম্পানির বিপরীতে 12,000 কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে। এমনকি 12টি ফ্যাক্টরি ম্যানেজমেন্ট কর্তৃক লে অফ করা হয়েছে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা। মোট 32টি ফ্যাক্টরির মধ্যে 16টি ফ্যাক্টরি কোনো অস্তিত্বই নেই। উক্ত 16 কোম্পানির বিপরীতে 12,000 কোটি টাকা ঋণ গ্রহণ করা হয়েছে। ওনারাই লে অফ করেছেন, মালিক পক্ষে এখন যারা আছে তারাই লে অফ করেছেন। বর্তমানে বেক্সিমকো 3টি ফ্যাক্টরি চলমান রয়েছে জানিয়ে ডক্টর শাখাত হোসেন বলেন, 32টি ফ্যাক্টরির বিপরীতে 29,925 কোটি টাকা সহ বেক্সিমকো লিমিটেডের মোট ব্যাংক ঋণ বর্তমানে 40,000 কোটি টাকারও বেশি। বেক্সিমকো শ্রমিকদের দাবি কোনো সরকারের পক্ষে মানা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। বেক্সিমকো লিমিটেডের মোট ব্যাংক ঋণ আজকে প্রায় 40,000 কোটি টাকারও বেশি। একেবারে টোটালি বন্ধ করা ছাড়া কোনো আমাদের উপায় নেই। এটা ওনারা যাই বলুক, সরকার চালাতে পারবে না।
আবার তারা বলে তারা চালাবে, তারা টাকা কোথা থেকে পাবে, কিভাবে পাবে, উই ডোন্ট নো। এ সময় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন 40,000 শ্রমিকের কথা বলা হলেও আদতে তার কোনো বাস্তবতা নেই। 40,000 শ্রমিক বলা হচ্ছে, আমাদের একটা প্রাথমিক তদন্তে আমরা প্রায় 40% লোকের কোনো বাস্তবতা পাইনি। এর আগে বুধবার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বন্ধ হওয়া 16টি কারখানা চালুর দাবিতে কর্মহীন শ্রমিকেরা চন্দ্র নবীনগর সড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। পরে তারা অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর এবং একটি মালবাহী ট্রাক ও 3টি বাসে আগুন দেন। এদিকে বেক্সিমকোর বন্ধ কারখানাগুলো খুলে দেয়া এবং বকেয়া বেতন পরিশোধে যথাযথ উদ্যোগ গ্রহণের জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। রাজধানীতে শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণের বই খোলা বাজারে বিক্রয় ও মজুতদারি চক্রের 2 সদস্যকে প্রথম থেকে নবম শ্রেণীর 10,000 বইসহ আটক করেছে পুলিশ। এদিকে শেরপুরে বিনামূল্যে বিতরণের 9,000 বইসহ একজনকে আটক করেছে পুলিশ। এ বিষয়ে আরো জানাচ্ছেন আমাদের সহকর্মী এনআই নাহিদ। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণের 19,000 বই জব্দ। বুধবার বিকালে রাজধানীর সূত্রাপুরের বাংলাবাজার ইস্পাহানি গলির বিভিন্ন গোডাউনে অভিযান পরিচালনা করে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণের জন্য প্রায় 10,000 সরকারি বই জব্দ করে পুলিশ। এ সময় খোলা বাজারে বিক্রয় ও মজুতদারি চক্রের 2 সক্রিয় সদস্য সিরাজুল ইসলাম উজ্জ্বল ও মোহাম্মদ দেলোয়ার হোসেনকে আটক করা হয়। অভিযানে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের প্রথম থেকে নবম শ্রেণীর বিভিন্ন বিষয়ের প্রায় 8 লাখ টাকার বই উদ্ধার করা হয়, জানান পুলিশ। অভিযান পরিচালনা করে সিরাজুল ইসলাম উজ্জ্বল এবং দেলোয়ার হোসেনকে আটক করে। এ সময় তাদের হেফাজতে থাকা প্রায় 10,000 বিনামূল্যে বিতরণের সরকারি বই উদ্ধার করা হয়। এদিকে শেরপুরে বৃহস্পতিবার ভোরে ঢাকাগামী একটি পিকআপে তল্লাশি চালিয়ে 8ম থেকে 10ম শ্রেণীর প্রায় 9,000 বই উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাইদুল নামের একজনকে আটক করা হয়। পুলিশ জানায় বইগুলো বিক্রির জন্য কুড়িগ্রামের রৌমারী সিজি জামান পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ঢাকা নেওয়া হচ্ছিল। বিনামূল্যে বিতরণের জন্য সরকার কর্তৃক প্রেরিত এই বইগুলো আসলে দুষ্কৃতিকারী কর্তৃক পাচার হচ্ছিল, যেটি আমরা আটক করেছি। এ সংক্রান্তে আমাদের একজন ব্যক্তিকে আটকও করা হয়েছে। এই মজুতদারি চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত আছে। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। আমরা সংবাদ সন্ধ্যায় আছি। শাহজালাল কর্তৃপক্ষের বিশেষ ব্যবস্থায় লেবানন ফেরত গেছে বাংলাদেশে আটকে পড়া অন্তত 20 জন প্রবাসী। এর আগে গত 15 জানুয়ারি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে নিরাপত্তা সংক্রান্ত চিঠির প্রেক্ষিতে বিমানবন্দরে ইমিগ্রেশন তাদের যাত্রা আটকে দেয়। প্রতিবাদে বিমানবন্দরে বিক্ষোভ সহ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদের থাকা খাওয়া সহ বিনা খরচে লেবানন পাঠানোর অনুমতি ব্যবস্থা করে শাহজালাল কর্তৃপক্ষ। বিস্তারিত আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্টে। গত 15 জানুয়ারি বাংলাদেশ থেকে লেবানন যাবার উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন 20 বাংলাদেশি। দেশে ছুটি কাটিয়ে এয়ার আরাবিয়ার ফ্লাইট নম্বর 3L064 করে ঢাকা থেকে আবুধাবি হয়ে লেবানন যাবার কথা তাদের। তবে বোর্ডিং পাস নিয়ে ইমিগ্রেশন পার হওয়ার সময় বাধে বিপত্তি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিরাপত্তা সংক্রান্ত চিঠির প্রেক্ষিতে ইমিগ্রেশন থেকে ফেরত পাঠানো হয় তাদের। আমাদের ইমিগ্রেশনে কেন তারা আটকাইছে, আর তারা আটকানোর পরে আমাদের এই ফ্যাসিলিটিটা দিতে হচ্ছে। আমাদের একটাই দাবি, আমরা যেন কালকের মধ্যে ফ্লাইটটা দিয়ে দেয়, আমাদের চলে যেতে পারি। আমি ছুটিতে এসেছি হলো সেপ্টেম্বরে, এখন আমরা অলরেডি 5 মাস চলতেছে। কারণ আমার কর্ম থেকে আমার মা আছে, ভাই আছে, বোন আছে, মেয়ে আছে, তাদের দেখাশোনা করতে হয়। একদিকে যাত্রা বাতিল, অন্যদিকে আর্থিক ক্ষতির মুখে পড়লে ক্ষুব্ধ হয়ে ওঠেন যাত্রীরা। এ সময় থাকা খাওয়া সহ পরবর্তী ফ্লাইটে অতি দ্রুত লেবানন পাঠানোর দাবি জানান তারা। আমি এয়ারপোর্টের ওইখানে ছিলাম, আজকে স্যারেরা এখানে আনছে, এখানে এনে আমাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিছে এবং কি থাকার ব্যবস্থা করছে। যাই হোক, আমরা এইভাবে থাকতে চাই না ভাই, আমরা সবাই আমাদের কর্মস্থলে ফিরে যেতে চাই। আমার আকামার বেশি মেয়াদ নাই, আমার আকামার আর ভাই 13 দিনের মতো এর আগেই জমা দিতে হয়। আমার এককাল তাড়াতাড়ি দরকার যাওয়ার লেবলনে ঢোকার। পরে শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করেন। পরবর্তীতে সমস্যার সমাধান হলে
প্রবাসীদের বিনা খরচে লেবানন পাঠানোর ব্যবস্থা করা হয় বলে জানান শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম। এয়ার অ্যারাবিয়া এয়ারলাইন্সের নির্দেশনা অনুযায়ী সম্মানিত যাত্রী যখন তারা ট্রাভেল করবেন এবং যখন বোর্ডিং পাসটা নেবেন বা ট্রাভেল করছেন না, তখন সেই টিকিটগুলো ইনফ্যাক্ট নন চেঞ্জেবল, নন রিফান্ডেবল হয়ে যায়। আমরা যেটা দেখলাম, আমাদের 20 জন সম্মানিত প্রবাসী আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন এবং কারো কাগজের মেয়াদ খুব তাড়াতাড়ি শেষ হয়ে আসছে। বেশিরভাগ সম্মানিত যাত্রী ট্রাভেল করে গেছেন, 14 জন ট্রাভেল করে গেছেন, আর 6 জন বাকি আছে। তারা শারজা এবং আবুধাবির ফ্লাইটে গ্র্যাজুয়ালি বিভিন্ন ফ্লাইটে তাদেরকে নিয়ে যাচ্ছে এবং তারা আলহামদুলিল্লাহ এই কোনো রকম খরচ ছাড়াই যাচ্ছে। গত 24 আগস্ট নিরাপত্তা ইস্যুতে নতুন করে লেবানন ভ্রমণে নিষেধাজ্ঞা দেয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।